প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বসেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃত্বের। এই বৈঠকে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই বৈঠক এমন এক সময় হচ্ছে যখন দেশের উৎপাদন ও বিনিয়োগ পরিস্থিতি, জ্বালানি সংকট সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি দেশ। এছাড়াও সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধের বিষয়ে সরকারি সিদ্ধান্ত নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতির। ন্যূনতম রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি জানাবেন তারা। বৈঠকের আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, বৈঠকের কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার পরপরই কিন্তু এবারে প্রথম দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন। বেলা 11:30টার দিকে বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠক এখনো পর্যন্ত চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত আছেন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এবং এই বৈঠকটি এমন একটা সময়ে হচ্ছে যে এই সময়ে আসলে দেশের জ্বালানি সংকট নিয়ে দেশে এক ধরনের অস্থিরতা রয়েছে, শিল্প খাতে এক ধরনের অস্থিরতা রয়েছে। তো সেই লক্ষ্যে মূলত শিল্প খাতের যে চ্যালেঞ্জগুলো রয়েছে এবং দেশের যে বিনিয়োগ পরিবেশ, সেই বিনিয়োগ পরিবেশের নিয়ে যেই আলোচনা, সেই আলোচনার লক্ষ্যেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকটি করছেন। এবং এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী ছাড়াও কিন্তু বিভিন্ন বস্ত্র, ঔষধ এবং ভোগ্যপণ্য বিভিন্ন খাতের 9 জন বিশিষ্ট ব্যক্তি কিন্তু ব্যবসায়ী কিন্তু এই বৈঠকে উপস্থিত আছেন। এবং এই বৈঠক থেকে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের যাত্রা শুরু হচ্ছে, যেটি সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং খাত ভিত্তিক যে 9 জন রয়েছেন তারা কিন্তু এই উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে থাকবেন। মূলত নীতি নির্ধারকদের সঙ্গে ব্যবসায়ীদের সাথে যে সেতুবন্ধন রচনা করা, সেটি মূলত উদ্দেশ্য থাকবে। দেশের বিনিয়োগ পরিবেশ কিভাবে উন্নত করা যায়, দেশের ব্যবসা বাণিজ্যের কিভাবে সামগ্রিক উন্নতি সাধন করা যায়, সেসব বিষয়ে কোথায় চ্যালেঞ্জ রয়েছে বা কি সমস্যা রয়েছে, সেসব বিষয়গুলো এই উপদেষ্টা পরিষদের আলোচনায় স্থান পাবে। এবং আজকের এই বৈঠক থেকে কিন্তু ব্যবসায়ীরা তাদের যে সমস্যা, সম্ভাবনা এবং তাদের প্রত্যাশা, সেটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করবেন এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীকে পরামর্শ দেবেন। প্রধানমন্ত্রী তাদের পরামর্শ। হোসাইন, আপনি থাকবেন সেখানে। পরবর্তী আপডেট জানতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, সচিবালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। জ্বালানি আমদানির বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে নতুন ঋণের অনুসন্ধান করছে সরকার। এরই মধ্যে বিভিন্ন উৎসের সাথে শুরু হয়েছে যোগাযোগ। বিভিন্ন হিসাব বলছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে অতিরিক্ত অন্তত $5 বিলিয়ন যোগান দিতে হবে বাংলাদেশকে, যা কঠিন হবে চলমান অর্থনৈতিক বাস্তবতায়। বিশেষজ্ঞরা মনে করেন, অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে জ্বালানি আমদানির বিকল্প নেই, তবে চলমান রাখতে হবে বিকল্প উৎসের সন্ধানও। রাকিব আল জাবেদের রিপোর্ট। মাসখানেক ধরে দেশে আনাগোনা কমেছে জ্বালানি ভর্তি জাহাজের। কেননা ইরান যুদ্ধের পর একদিকে বিপর্যয় ঘটেছে শিডিউলে, অন্যদিকে সরকারও কিনেছে কম, যার প্রভাবে সংকট দেখা দিয়েছে যানবাহন থেকে শুরু করে কৃষিকাজ পর্যন্ত। ধরতে গেলে জ্বালানি তেলের প্রায় পুরোটাই মেটাতে হয় আমদানি করে, আর প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে সেই নির্ভরতা 1/3। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রের কয়লাও আনা হয় বাইরে থেকে। সব মিলিয়ে এই খাতে বছরে ব্যয় হয় প্রায় $15 বিলিয়ন মতো। কিন্তু গেল 1 মাসে 5 কার্গো এলএনজি কেনা হয়েছে প্রতি ইউনিট $21 উপরে, যা স্বাভাবিক সময়ের দ্বিগুণেরও বেশি। অন্যদিকে জ্বালানি তেলেও প্রতিদিন ভর্তুকি দিতে হচ্ছে $250 কোটি মতো। সব মিলিয়ে বড় আর্থিক চাপে সরকার। এখানে একটা ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ দরকার এনার্জি সেক্টরের জন্য। বর্তমান সরকারের এটা করা উচিত। 1 মাসের ভিতরে যদি আমরা খুব দ্রুত পদক্ষেপ না নিই, তাহলে দিস ইজ দ্য লাস্ট ওয়েক আপ কল ফর আস। বাংলাদেশ হয় এই এনার্জি ক্রাইসিস থেকে এবার যদি ট্রানজিশন করে সে
নতুন নবায়নযোগ্য প্রকৃতি বান্ধব নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক যদি বিদ্যুতের চাহিদা সমাধান না করে বাংলাদেশের যে প্রসপারিটির যে প্রসপেক্টটা এটা কিন্তু টোটালি হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে আমাদের নিঃসন্দেহে এটা যে অনেক দিন ধরে আমার অর্থনীতির ভিতরে দাম না বাড়িয়ে আমি থাকতে পারবো সেই রকম পরিস্থিতি আমাদের নাই, কারণ আমাদের আর্থিক সক্ষমতাটাই অতখানি নাই। একটা তো আমাদের বৈদেশিক ভারসাম্যের উপরে চাপের ব্যাপার আছে, সেইটাকে হয়তো খুবই ক্ষণস্থায়ী সময়ের জন্য আমরা চিন্তা করতে পারি। সম্প্রতি এই সংকট নিয়ে একাধিক হিসাব তুলে ধরেছে বিভিন্ন সংস্থা। এতে বলা হয় বর্তমান অবস্থায় প্রতি মাসে বাড়তি ব্যয় হচ্ছে $65 কোটি পর্যন্ত। আর সম্প্রতি সিটিজেন্স প্ল্যাটফর্মে দেয়া হিসাবে বছর শেষে ব্যয় দাঁড়াতে পারে $480 কোটি, যা জিডিপির 1.1%। এছাড়া জ্বালানির বাড়তি দামের কারণে বিপুল পরিমাণে বাড়তে পারে বিদ্যুৎ খাতের ভর্তুকিও। প্রশ্ন হলো আর্থিক সংকটের এই সময়ে বাড়তি অর্থ আসবে কোথা থেকে? কতখানি আসলে সরকারের ক্ষমতা আছে এবং সেইটার কারণে কিন্তু আমার অন্যান্য জায়গায় অর্থ বরাদ্দ দেওয়া, আমার যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন আছে সেইটাকে কিন্তু আমার ক্ষতিগ্রস্ত করতে হবেই মনে হচ্ছে। কারণ হলো যে এর বাইরে সরকারের ঋণ নেওয়া যে অপশনগুলো আছে তাতে নতুন করে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া, যেটাকে আমরা টাকা ছাপানো বলি, ওই ধরনের জায়গায় যাওয়াটা ঠিক হবে না। জ্বালানি তেলের মূল্য আপনার কোনো অবস্থাতে 3 ডিজিটের নিচে নামবে না। তার মানে হলো আমাদের আর্থিক এই যে প্রিপারেশনটা, আমাদের রিজার্ভের উপরে আপাতত তো আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য আমরা রিজার্ভের একটা সহায়তা তো নেওয়ার কোনো বিকল্প নাই, কিন্তু এটা লং টার্ম নেওয়া যাবে না। ব্যয়ের চাপ সামাল দিতে বিকল্প উৎস থেকে আমদানির আলোচনাও আছে জোরালোভাবে, তবে সেটিও সহজ হবে না চলমান বাস্তবতায়। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। হাম সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা 18টি জেলার 30টি হটস্পটে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কার্যক্রম। সকাল 9টায় ঢাকার নবাবগঞ্জে এই কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়া গাজীপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রথম পর্যায়ে 30টি উপজেলায় শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেয়া হবে। 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। তার মধ্যে 5টি স্পটে আমরা নিজেরা আমাদের মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকব। বাকি 25টা উপজেলায় আমাদের সিভিল সার্জনগণ স্থানীয় কর্মকর্তাদের নিয়ে ওই কাজটা উদ্বোধন করবে। ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। ইরান যুদ্ধ ঘিরে সৃষ্ট জ্বালানি সংকটের ধাক্কা সামলাতে হিমশিম সারা দেশের পেট্রোল পাম্প মালিকরা। পাম্পগুলোতে তেল সরবরাহ কমে যাওয়ায় গেল কয়েক সপ্তাহ ধরে ভোগান্তিতে যানবাহন চালকরা। তেলের অভাবে যানবাহন অচল হয়ে পড়ায় অনেকেই প্লাস্টিকের বোতল নিয়ে ভিড় করছেন পাম্পে। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে কৃষিতেও, তবে বৈশ্বিক এই সংকটে কেউ যাতে তেলের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বন্দরনগরী চট্টগ্রামে অনেক ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ থাকায় গুটি কয়েক পাম্পে শনিবার সকাল থেকে যানবাহন চালকদের এই দীর্ঘ সারি। ফিলিং স্টেশনের স্টাফরা জানান, শুক্র শনিবার ছুটির দিন হওয়ায় বিপিসির বিপণন কেন্দ্র ও ডিপো থেকে তেল চাহিদা অনুযায়ী পাচ্ছেন না তারা। জ্বালানির জন্য অপেক্ষার ভোগান্তিতে ক্ষোভ জানান কেউ কেউ। বাচ্চাদের শুক্র শনিবারে কোচিং থাকে, কোচিংয়ে নেওয়া আসা আমি করি। ওখানে কালকে আমার তেল ছিল না, এই জন্য আমার গাড়ি করে নিয়ে যেতে হচ্ছে। কালকে আসছিলাম সন্ধ্যা 5টার আগে, ঢোকার আগে গেট বন্ধ করে দিচ্ছে, তেল পাই নাই। আজকে আবার রাত 2টার দিকে এসে এখানে লাইন ধরে বসে আছি। জ্বালানির এই বৈশ্বিক সংকটে তেলের কৃত্রিম সংকট বা অবৈধ মজুত ঠেকাতে রাজশাহীতে তৎপর প্রশাসন। অনিয়ম ঠেকাতে নির্দেশ দেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি অনুসরণের। প্রত্যেকটি স্থানে তন্ন তন্ন করে খোঁজা হবে 1 লিটার তেল যাতে কেউ স্টোর করতে না পারে। যেখানে সরকার একটি বৈশ্বিক ক্রাইসিস চলতেছে, সরকার কোটি কোটি টাকা ভর্তি দিচ্ছে, আমরা চাচ্ছি প্রপার ডিস্ট্রিবিউট হোক এবং আমরা এই সমস্যা কাটিয়ে উঠবো। একই ধরনের সংকট চলছে বরিশালের পেট্রোল পাম্পগুলোতে। এতে দুর্ভোগের কথা জানান মোটরসাইকেল চালকরা। প্রতিদিনের যাতায়াত ব্যবস্থা বিভিন্ন কর্ম জায়গায় যাইতে হয় এবং
এই তেলের একটা ঘাটতির জন্য আমরা সেটা যাইতে পারতেছি না। আমাদের পেট্রোল শেষ হয়ে গেছে কালকে দুপুরবেলা, অক্টেন শেষ হতে 5:30টার সময়, আর ডিজেল আছে, ডিজেল বেচতে আছে। জ্বালানি সংকটে দিশেহারা ভোলার মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চালকরা। তেলের অভাবে যানবাহন অচল হয়ে পড়ায় অনেকে প্লাস্টিকের বোতল নিয়ে পাম্পে ভিড় করছেন। তেল নিতে এসে কেউ কেউ অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হচ্ছেন। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ বলছেন সাধারণ মানুষের জন্য বোতলে তেল দেওয়ার সুযোগ নেই। অনেকে তেল আপনি নিয়ে বাইরে বিক্রিও করতেছে, এখান থেকে তেল নিয়ে 300-350 টাকা আপনি লিটারও বিক্রি করতেছে। আমার গাড়িটা বাংলা বাজার বন্ধ হয়ে গেছে, আমরা হাফ লিটার তেল দেন, আমি চলে দেই। ওরা গাড়ি 2বার করে তেল নেই, আমি ধরে দিছি, তাও দেয় তারে। অনেকে মোটরসাইকেলে তেল নিয়ে মোটরসাইকেল অনেক দূরে রাখে আবার বোতল নিয়ে আসে, বোতল তেল সংগ্রহ করার জন্য। নেত্রকোনার 18টি ফিলিং স্টেশনে নিয়মিত ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হলেও বাড়তি চাহিদার কারণে অল্প সময়ে শেষ হয়ে যাচ্ছে পেট্রোল ও অকটেন। অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন। জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মেহেরপুরের কৃষিতে। তেলের অভাবে ব্যাহত হচ্ছে সেচ কাজ। অনেকের অভিযোগ পাম্পে তেল দেওয়ার ক্ষেত্রে আত্মীয়করণের। আমার পিছনে আরো মনে হয় 200-300 গাড়ি পিছনে দাঁড়ায় আছে, ওরাও তেল মনে আজকে পাবে না। ধামরায় 7টি ফিলিং স্টেশনে গেল 24 ঘন্টার বেশি সময় পেট্রোল অকটেন শূন্য হয়ে পড়েছে। হাসান আহমেদ, 71। সংসদের পর এবার রাজপথে উত্তাপ ছড়াতে চায় বিরোধী দল। বিষয়টি কিভাবে দেখছে বিএনপি? প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী মনে করেন 72-এর সংবিধান বাতিলে বিরোধীদের আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত। একজন বিশ্লেষক মনে করেন এখনই বিরোধী দলের রাজপথে নামা ঠিক হয়নি। মাহিলা ইসলামের রিপোর্ট। নতুন সংসদ শুরুর দিন থেকেই জুলাই সনদ ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে অধিবেশনে উত্তাপ ছড়িয়েছেন বিরোধী জোটের সংসদ সদস্যরা। গ্রহণ করেছিলেন। একই সঙ্গে বারবার হুমকি দেওয়ার পর শনিবার রাজপথে কর্মসূচি করছে বিরোধী 11 দলীয় জোট। সংসদ শুরুর 1 মাস না হতেই বিরোধীদের এমন কর্মসূচিতে কিভাবে দেখছে বিএনপি? দলটির নেতা এবং প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক উপদেষ্টা বলছেন যে ইস্যুতে এই আন্দোলন তার মধ্যে বিশেষ উদ্দেশ্য আছে। এটা তার উদ্দেশ্য পরিণত হবে। আপনার একটা রক্তস্নাত ও স্বাধীনতা যুদ্ধ, এত মানুষের জীবন দিয়ে অর্জিত একটা সংবিধান আছে। হ্যাঁ, সংবিধানের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেটা তো সংশোধন হওয়ার তো একটা স্পেস আছে, সেটারও একটা সাংবিধানিক আইন আছে, সেই অনুযায়ী এটা সংশোধিত হয়েছে। এই সংবিধানই মানি না, তাও তো বুঝতে হবে যে আরেক পরাজিত শক্তি, যারা 71-এ পরাজিত শক্তি, তারা এর ভেতর দিয়ে তাদের কোনো ইচ্ছা পূরণ বা প্রতিশোধ নেওয়ার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে। বিরোধীদের এই আন্দোলনের কারণে পরাজিত ফ্যাসিস্টরা সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা রুহুল কবির রিজভীর। আমারটাই মানতে হবে, আমি যেটা বলছি সেটাই ঠিক, এর বাইরে আমি কিছু মানব না, না হলে আমি চলে গেলাম। এইটা করতে গেলে পরে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে, কারণ গণতন্ত্র বিরোধী শক্তি তো চুপ করে নেই। তাদের আশ্রয় আছে, শেল্টার আছে, তাদের অর্থ আছে, বৃত্ত আছে, তারা সবকিছু নিয়ে অপেক্ষা করছে। নতুন সংসদের অধিবেশন শুরুর 1 মাসও হয়নি। প্রথম অধিবেশন থেকেই সংসদের পাশাপাশি বিরোধীদের রাজপথে যাওয়াকে সঠিক মনে করছেন না এই বিশ্লেষক। ঈদের আগে কয়েকটা সেশন হয়েছে, ঈদের পরে এক সেশন শুরু হয়েছে। এই সিচুয়েশনে এই এত তাড়াতাড়ি বিষয়গুলোকে যদি আমরা সংসদের বাইরে নিয়ে যাই, এটি আমি মনে করি এটি কাঙ্ক্ষিত না। আরও রাজনৈতিক আলোচনা দরকার। প্রয়োজনে আমি যেটা মনে করি যে সংসদে যদি সমাধান না করা যায়, তাহলে আপনারা রাজনৈতিক আলোচনা করেন। তবে জুলাই সনদ ইস্যুতে সরকার দলের এক সদস্যের আনা মুলতবি প্রস্তাবের উপর রবিবার সংসদে আলোচনার দিন নির্ধারণ করেছেন স্পিকার। মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গিয়েছে। মাহিলা ইসলাম, 71, ঢাকা। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। সরকার গঠনের পর এটাই হবে দলটির স্থায়ী কমিটির প্রথম বৈঠক। রাত 8:30টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু, জুলাই সনদ ইস্যু, বিশ্বের জ্বালানি সংকট, হামের প্রাদুর্ভাব, নারীর সংরক্ষিত আসন ও দলের সাংগঠনিক বিষয়ে আলোচনা হতে পারে। জাতীয় নির্বাচনের আগে সর্বশেষ গত 9 জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দর্শক, ওমরা থেকে ঢাকায় ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাহিদ ইসলাম। আমরা সরাসরি যাব সেখানে। দেশবাসীর কাছে, সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সহি সালামতে
পবিত্র ওমরা করার সৌভাগ্য হয়েছে এবং দেশে সুস্থ শরীরে ফিরতে পেরেছি। এবং আপনারা জানেন যে আমাদের মক্কা মদিনা আমাদের সমগ্র মুসলিম উম্মার ঐক্যের জায়গা, যেখানে মক্কা এবং মদিনায় যথাক্রমে আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা সব কিছুকে আমরা ধারণ করি। এবং আমাদের সৌভাগ্য হয়েছে, সেখানে আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের জন্য দোয়া করার, সারা দেশের মানুষের জন্য এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া করেছি এবং দেশ যাতে সঠিক পথে যায়। আমরা যেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নিয়ে শপথ নিয়ে রাজনীতি শুরু করেছি, সেই জায়গায় যাতে আমরা অটুট থাকতে পারি সেই দোয়া করেছি। আল্লাহ যাতে আমাদের সেই তৌফিক দান করেন। আমি যেই সময়টা ছিলাম বাংলাদেশের রাজনীতি সংসদ আসলে কি চলেছে পুরাটা আমার দেখার সুযোগ হয়নি। তারপরেও আমরা যাওয়ার আগেই বুঝতে পেরেছিলাম যে দেশে কি হতে যাচ্ছে সামনের সময়গুলোতে। এবং আজকে বিক্ষোভের কথা শুনেছি, সেই বিক্ষোভে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির অংশগ্রহণ, পূর্ণ সমর্থন এবং সংহতি রয়েছে। আমরা এটা আসলে এখন বাংলাদেশে যা কিছু হচ্ছে সংস্কারকে কেন্দ্র করে, এটা কোনো আসলে খুবই যে অপ্রত্যাশিত এরকম না। এই ধারণা এবং এই রাজনীতি ঐক্যমত কমিশন থেকে বা 5ই আগস্টের পর থেকেই শুরু হয়েছে। 5ই আগস্টের পরেই কিন্তু প্রধান দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আমরা বলেছিলাম নতুন সংবিধান এবং বিএনপি বলেছিল তারা নির্বাচন চায়, তারা পুরনো সব কিছুকে রেখেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আমরা বলেছিলাম শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, দেশের সংস্কার প্রয়োজন, আমূল সংস্কার প্রয়োজন। আমাদের চাপের মুখে, ছাত্র জনতার চাপের মুখে তখন সংস্কার কমিশনগুলো হয়, ঐক্যমত কমিশনগুলো হয়। আমরা থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি ছিলাম সেখানে। তৃতীয় দিনের মতো রাজধানী জুড়ে চলছে ডিএমপির বিশেষ অভিযান। ফুটপাত ও রাস্তার পাশের অংশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে ঢাকা মহানগরের 8 জোনে চলছে এই অভিযান। সকালে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অভিযান পরিচালনা করে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হচ্ছে, কেউ আইন না মানলে কঠোর হবে পুলিশ। তবে সকাল থেকে দেখা যায় অভিযানের খবরে আগে থেকেই নিজেদের দোকানপাট সরিয়ে নিচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। একটি ওয়ার্কশপকে 2000 টাকা জরিমানা করা হয়েছে। পরে অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, এখন মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে। প্রথম থেকে বলছি যে তারা কিন্তু এদেশেরই মানুষ এবং আমরা তাদের সন্তান, সুতরাং তাদের সাথে কিন্তু আমাদের খুবই হার্ড লাইনে অ্যাকশনে যাওয়ার মতো কোনো কিছু নাই। তাদেরকে আমরা খুবই সফটলি হ্যান্ডেল করে আমরা বোঝানোর চেষ্টা করছি যে তাদের এইভাবে মানুষের চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত না। ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিদদি ইউনিয়নের মনসুরাবাদ গ্রামবাসীর সাথে সিঙ্গারিয়া, খাপুরা ও মাঝিকান্দা গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত অর্ধশত আহত বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, ফুটবল খেলার আয়োজনকে কেন্দ্র করে শুক্রবার মাইকিং করা হচ্ছিল। এ নিয়ে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই ধাওয়া পাল্টা ধাওয়া। এই ঘটনার জেরে শনিবার সকাল থেকে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।